গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই পড়াশোনা করছো, ভালো আছো এবং আমরা আগের ক্লাসগুলোতে যেগুলো পড়িয়েছিলাম নিশ্চয়ই সেগুলো পড়েছো এবং সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমরা পরে সেগুলো ডিসকাশন করব। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই মহাকর্ষ চ্যাপ্টারের যে এসকেপ ভেলোসিটি, অর্থাৎ যেটা হচ্ছে কিনা মুক্তি বেগ। না আমরা জানি যে মহাকর্ষ বলের জন্য কি না প্রত্যেক বস্তুকে সেই গ্রহ বা সেই উপগ্রহ বা সেই নক্ষত্র তাকে নিজের দিকে টেনে রাখে। তো সেই গ্রহের আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যাবে যে বেগ দিয়ে ওই কোনো একটা ওই গ্রহের পৃষ্ঠে থাকা বস্তুতে যদি এমন একটা বেগ দেওয়া হবে যেই বেগ দিয়ে ছুঁড়ে দিলে সে ওই গ্রহে আর কোনোদিনও ফিরে আসবে না, সেটাকেই বলা হচ্ছে কিনা মুক্তি বেগ। অর্থাৎ কি তার আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে। কারণ সচরাচর আমরা এই পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে যদি কোনো বস্তুকে ছুঁড়ে দিই কি দেখি যে কিছু দূর যাওয়ার পর আবার সেটা ভূপৃষ্ঠে পড়ে, আরো জোরে ছুঁড়ে দিলে কি দেখি যে আরো কিছু দূর বেশি উচ্চতা পর্যন্ত যায় এবং তারপরে আবার নেমে আসে পৃথিবীতে পৌঁছে। কিন্তু আমরা বলতে চাইছি যে এমন একটা বেগ ওই বস্তুটাকে দিতে চাইব যে সেই বেগ দিয়ে ছুঁড়লে পৃথিবী বা যে গ্রহের পৃষ্ঠ থেকে আমরা ছুঁড়ব তার আকর্ষণ অতিক্রম করে চলে যাবে, মহাশূন্যে বিলীন হয়ে যাবে। সেটাকেই বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি। তো এই এসকেপ ভেলোসিটির একটা রিলেশন, ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা বের করার চেষ্টা করব। শক্তির সংরক্ষণ থেকে কিন্তু আমরা এটা করব। তাহলে এসকেপ মুক্তিবেগ কাকে বলে, প্রথম কথা আমরা বুঝে গেছি মুক্তিবেগ কাকে বলে। অর্থাৎ কোনো বস্তুকে কমপক্ষে যে গতিবেগ দিয়ে ছুঁড়লে বস্তুটি ওই গ্রহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে কোনো বস্তুকে কমপক্ষে যে বেগ দিয়ে ছুঁড়লে ওই বস্তুটি ওই গ্রহের বা উপগ্রহের বা নক্ষত্রের আকর্ষণ মুক্ত হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, সেই বেগটিকে বলে মুক্তিবেগ। বোঝা গেছে? অর্থাৎ এমন একটা বেগ দিয়ে ছুটতে হবে যেই বেগে ছুটলে বস্তুটা তার ওই গ্রহ বা নক্ষত্র বা উপগ্রহ যাই হোক না কেন তার আকর্ষণ মুক্ত হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তো আমরা একটা এক্সপ্রেশন বের করতে চাইছি, তাহলে আমরা শক্তির সংরক্ষণ থেকে কিন্তু এটা আমরা ক্যালকুলেশনটা বের করব মহাকর্ষ। ধরো এই সাপোজ বলছি এইটা হচ্ছে আমাদের কোন একটা গ্রহের ভর এম এবং এর এইখান থেকে সাপোজ আমি বলছি কোন একটা এক্স উচ্চতায় কোন একটা বস্তু রয়েছে, এম ভরের একটা বস্তু, এটা হচ্ছে এক্স উচ্চতায়। আর এটা আমি সাপোজ ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে কত না আর, তাহলে এক্স উচ্চতায় রয়েছে মানে কত, বা পৃথিবীর সেন্টার থেকে তার দূরত্ব রয়েছে ধরো এক্স, ওই বস্তুটা। তাহলে এই বস্তুটা ধরিলাম, তাহলে কি আমরা একটা এক্সপ্রেশন বের করতে চাইছি, ধরিলাম এম ভরের একটি বস্তু এম গ্রহের কেন্দ্র থেকে এক্স একক দূরে রয়েছে, এক্স একক দূরে রয়েছে। তাহলে ওই বস্তুটার উপর এম ভরের যে বস্তুটা এখানে রয়েছে এক্স একক দূরে সেন্টার থেকে, ওই বস্তুটার উপর আকর্ষণ বল কত, আমরা জানি আকর্ষণ বল নিচের দিকে কাজ করবে জি ইন্টু এম বাই এক্স স্কোয়ার। এখন আমি ওই বস্তুটাকে পৃথিবী পৃষ্ঠ থেকে একেবারে মহাশূন্যে পাঠিয়ে দিতে চাইছি, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। ধরো আমি ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে চাইছি, তাহলে ওই আকর্ষণের বিরুদ্ধে আমি আরো ডিএক্স সরণ ঘটাতে চাইছি, তাহলে আকর্ষণ বলটা কাজ করছে নিচের দিকে, বলটা আমাকে অর্থাৎ বাইরে থেকে যে কাজটা করতে হচ্ছে কিন্তু ওই বলের বিরুদ্ধে কার্য আমরা জানি পজিটিভ। তাহলে যে ছোট্ট একটা কার্য করতে হবে আমাদের, যে পজিটিভ কার্য করতে হবে, এই আকর্ষণ বল যেটা অভিকর্ষ বল এদিকে কাজ করছে বা মহাকর্ষ বলটা যেটা এদিকে কাজ করছে,
তার বিরুদ্ধে আমাকে বল দিতে হবে, অর্থাৎ সেই কার্যটা কিন্তু আমাদেরকে পজিটিভ কার্য করতে হবে, অর্থাৎ বল ইনটু ডিসপ্লেসমেন্ট। আমাকে বাইরে থেকে যে বলটা দিতে হচ্ছে এটা কিন্তু আকর্ষণ বল, এই বলটার ডিরেকশন কিন্তু কেন্দ্রাভিমুখী, কিন্তু আমি যে বলটা প্রয়োগ করছি এই বলের সমান এবং বিপরীতমুখী বলটা দিচ্ছি। তাহলে হচ্ছে কি জি এম এম এক্স স্কোয়ার ডিএক্স, এই কাজটা আমাকে বাইরে থেকে করতে হবে, অর্থাৎ আকর্ষণ বলের বিরুদ্ধে, অর্থাৎ যেদিকে সরণ ঘটাচ্ছি সেই দিকে আমাকে বলটা দিতে হচ্ছে, তাহলে কার্য পজিটিভ। তাহলে টোটাল কার্য করতে হবে কত, যদি আমি বলছি ওই বস্তুটিকে ওই গ্রহের পৃষ্ঠ থেকে, অর্থাৎ এক্ষেত্রে তার ব্যাসার্ধ যতটা সেখান থেকে মহাশূন্যে পাঠাবো, তাহলে আমি আর থেকে পাঠিয়ে দিতে চাইছি অসীমে। তাহলে কি হচ্ছে কি জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মগুলো কি বাইরে বের করে নিলে জি এম এম বাই 1, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার করলে কি হয় -1/x, আমাদের ইন্টিগ্রেশন লিমিট আর টু ইনফিনিটি। তো এইটা ইনফিনিটি মাইনাস আর যখন 0 হয়ে যাবে মাইনাস অফ আর, তাহলে কি হয়ে যাচ্ছে জি এম এম বাই আর। বুঝা গেছে? প্রথমে যখন আপার লিমিট বসাবো সেটা 0 হবে, তারপরে মাইনাস অফ 1/r মানে প্লাস। অর্থাৎ দেখতে পাচ্ছি কোনো বস্তুকে যে কোনো গ্রহের পৃষ্ঠদেশ থেকে অসীম দূরত্বে পাঠিয়ে দেবো যেখানে ওর আকর্ষণ বল কাজ করবে না, তার জন্য আমাকে যে কার্যটা করতে হবে তার মান হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। অর্থাৎ দেখতে পাচ্ছি এই সূত্র থেকে, অর্থাৎ যে কার্যটা আমাকে করতে হবে সেই কার্যের মানটা কখন বেশি করতে হবে, যদি এই গ্রহের ভরটা বেশি হয়, যেহেতু এম রয়েছে, যদি ভারী বস্তু হয় তাহলে বেশি কাজ করতে হবে, এবং এই পৃথিবীর ব্যাসার্ধ যত ছোট হবে তত কিন্তু এক্ষেত্রে কার্যের মানটা আমাকে বেশি করতে হবে। তো আমি এই সমীকরণটাকে যদি পৃথিবীর ক্ষেত্রে, অর্থাৎ কোনো বড় গ্রহের পৃষ্ঠদেশ থেকে বস্তুকে পাঠিয়ে দিতে দূরে বেশি কার্য করতে হবে। এবারে আমি যদি চলে আসি এইটাকে পৃথিবীর ক্ষেত্রে, এই সূত্রটা কি হয়ে যাবে না, পৃথিবীর ক্ষেত্রে আমরা জানি যে সূত্রটা আমরা পাচ্ছি W সমান জি এম এম বাই আর। পৃথিবীর ক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি, পৃথিবীর ক্ষেত্রে কি হবে W সমান আমি বলি জি এম অফ আর্থ, আর আমি যদি এম আর আরো একটা আর গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আর স্কোয়ার। বুঝা গেছে? এই জি এম ই বাই আর স্কোয়ার এটাকে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, জি এম আর বা এম জি আর, এটাই হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে তার রিলেশনটা তখন চলে আসবে, এটাই হচ্ছে কার্যের মান। তো আমরা চাইছি গতিবেগ, বেগের মানটা কত, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে একেবারে মহাশূন্যে পাঠাতে এখান থেকে আমাকে ভিই গতিবেগ দিয়ে ছুটতে হবে। তো আমরা যে কোনো ডিরেকশনে ছুটতে পারি, সেই ডিরেকশনের উপর কিন্তু ম্যাটার করবে না। আমরা তাহলে শক্তির সংরক্ষণ থেকে বলতে পারি কি, ধরো যে যে বেগ দিয়ে ছুটতে হবে সেই বেগটার মান, যে বেগ দিতে হবে তাকে যদি আমরা ভিই ধরি, তাহলে কি সেই বেগ নিয়ে বস্তুটাকে ছুটতে গেলে যে প্রথম কার্য করতে হয় সেটা কি, গতিশক্তির মান বা কার্যের এককের সঙ্গে সমান হাফ এম ভি স্কোয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে তাকে আমি পাঠিয়ে দিতে চাইছি, তাকে যে গতিশক্তি দিতে হবে তাহলে কি হবে, এটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তিটা নিশ্চয়ই সেই কার্যের সমান হবে, কত হবে জি এম আর, আরটা এখানে পৃথিবীর ব্যাসার্ধ, এর সঙ্গে সমান হবে। তো এইখান থেকে আমরা রিলেশনটা পেয়ে যাব ভিই সমান কি হবে 2gr তার রুট। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠিয়ে দিতে আমাকে যে বেগটা দিতে হবে সেটার মান হচ্ছে 2gr। তো এই সমীকরণটা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইখানে বস্তুটার ভর কোনো রাশিমালায় নেই, অর্থাৎ যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে কিন্তু বেগ একটা নির্দিষ্টই হবে। তো এই বেগটার মান কত পৃথিবীর ক্ষেত্রে, যদি এই সমস্ত মানগুলোকে পুট করা যায়, জি এর মান যদি 9.8, আর এর মান যদি 6400 কিলোমিটারকে মিটার করলে এত মিটার, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি বসাই তাহলে আমরা পেয়ে যাব কত, ভি অফ আর্থ হচ্ছে 11.6 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তো এইভাবে হবে এটা।
অর্থাৎ দেখতে পাচ্ছি পৃথিবীর ক্ষেত্রে যদি পৃথিবী অভিকর্ষজ ত্বরণ এবং তার ব্যাসার্ধের মানটা বসাই, সেই যে মুক্তিবেগের মানটা কত হবে না পৃথিবীর ক্ষেত্রে 11.6 কিলোমিটার পার সেকেন্ড। তো এখন আমরা যখন এই ক্যালকুলেশনটা করছি যে এই গ্রহের যে ভর বা এই গ্রহের পৃষ্ঠদেশ থেকে যখন পাঠিয়ে দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি আশেপাশের অন্যান্য গ্রহ তাদের কিন্তু কোনো আকর্ষণটাকে আমরা উপেক্ষা করছি, কিন্তু তাদেরও তো সামান্য আকর্ষণ বল রয়েছে। সেই জন্য কিন্তু তুলনামূলকভাবে সামান্য কম বেগ দিয়ে পাঠালেও আমরা এর আকর্ষণের বাইরে চলে যাই 1.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদেরকে সামান্য কম বেগ দিলেও কিন্তু আমরা কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশে পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ বলতে চাইছি যে পৃথিবীর ক্ষেত্রে সামান্য কম বেগ দিয়ে কোনো বস্তুকে ছুঁড়লেও সে কিন্তু মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তো আমরা এই যে রিলেশনটাকে যদি আমরা এই সমীকরণ অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে না রেখে আমরা এই সমীকরণের আকারে লিখতে চাই, তখন কি হবে? অর্থাৎ অন্য কোনো গ্রহের পৃষ্ঠদেশ থেকে, তাহলে অন্য কোনো গ্রহের পৃষ্ঠদেশ থেকে কোনো বস্তুকে মহাকাশে পাঠিয়ে দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রেও ধরছি যে তার ক্ষেত্রে হাফ এম ভি এসকেপ ভেলোসিটির এসকেপ ভেলোসিটি, সেই গ্রহের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির হচ্ছে ভি তার স্কোয়ার। তাহলে এই টার্মটা রাশিমালাটা নিশ্চয়ই ওই কার্যের সঙ্গে সমান হবে জি এম এম বাই আর। তো এই ক্ষেত্রে এখান থেকেও আমরা একটা আলাদা একই, তাহলে আমরা যে এসকেপ ভেলোসিটির সমীকরণটা পাবো সেটা কি পাবো 2gm বাই আর, 2gm বাই আর তার রুট। অর্থাৎ অন্য কোনো গ্রহের ক্ষেত্রেও কিন্তু আমরা এসকেপ ভেলোসিটির রাশিমালাটা দেখতে পাচ্ছি সেই গ্রহের ভরের উপর নির্ভর করবে, সেই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করবে, অর্থাৎ সেই এসকেপ ভেলোসিটিটা আলাদাও হবে। আমরা যদি জানি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাতে যদি 11.2 কিলোমিটার প্রায় দিতে হচ্ছে পার সেকেন্ডে বেগ, তো চন্দ্রপৃষ্ঠ চাঁদের ভর যদি আমরা জানি যে পৃথিবীর থেকে কম হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক কম বেগ দিলেও কিন্তু সেটা মহাশূন্যে চলে যাবে। তো এই পারপাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, যেটা কিনা বলতে চাইছি যে ব্ল্যাক হোল। আমরা মহাকাশে দেখে থাকি যে অনেক জায়গায় বলছি কৃষ্ণ গহ্বর বলে থাকে। সেই কৃষ্ণ গহ্বরগুলো কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের এমন একটা বস্তু যে ক্ষেত্রে আমরা যে এই এসকেপ ভেলোসিটির রিলেশনটা বের করলাম, অর্থাৎ কি হাফ এম ভি স্কোয়ার যেটা বলছিলাম কি জি এম বাই আর, জি এম বাই আর, সেখান থেকে এমটা কেটে গিয়ে আমরা ভি এসকেপ যেটা বলেছিলাম সেটা কত 2gm বাই আর। এখন এই বেগটা যদি এমন হয় কোনো গ্রহের পৃষ্ঠের থেকে যদি পাঠাতে যে বেগটা লাগে সেটা হচ্ছে ভি এসকেপ। এই এসকেপ ভেলোসিটিটার মানটা যদি আলোর গতিবেগের সমান হয়, অর্থাৎ এই এসকেপ ভেলোসিটিটা যদি আলোর গতিবেগের সঙ্গে সমান হয়, অর্থাৎ গ্রহটা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছি ভর অত্যন্ত বেশি, তাহলে যে গ্রহের ভর অত্যন্ত বেশি হবে সেখান থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাতে আমাদেরকে কিন্তু অনেক বেশি বেগ দিতে হবে। সেই বেগটা যদি আলোর গতিবেগের সমানের কাছাকাছি হয়ে থাকে তাহলে কি হবে, কি ওই গ্রহটা বা যে নক্ষত্র যাই হোক না কেন দিকে আলো চলে গেলেও আলোকে কিন্তু সে তার গ্রহের মধ্যে বা নক্ষত্রের মধ্যে সে কিন্তু টেনে ঢুকিয়ে নিতে পারে। অর্থাৎ তখন সেই যে কোনো ওই পৃষ্ঠ থেকে কোনো আলোও কিন্তু বের হবে না, কোনো আলোকে রেডিয়েশন হতে আমরা দেখবো না। তখন এটাকে মহাশূন্যে এটাকে আমরা কৃষ্ণ বা কালো অঞ্চল এলাকা জুড়ে দেখবো, যাকেই কিনা বলা হচ্ছে যে ব্ল্যাক হোল। তো আমরা যদি এই যে এসকেপ ভেলোসিটির মানটা কোনো গ্রহের ক্ষেত্রে আলোর গতিবেগের কাছাকাছি কিংবা আলোর গতিবেগের থেকে বেশি হয়, তখন কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ব্ল্যাক হোল, যার পৃষ্ঠদেশ থেকে কিন্তু আলো নির্গত হবে না। তো এইভাবে আমাদের যে চ্যাপ্টারটাতে আলোচনা করলাম কি যে এসকেপ ভেলোসিটির রিলেশনটা, এবং এই মুক্তি বেগের কারণের জন্য আমাদের কিছু ঘটনাগুলো বায়ুমণ্ডলে ঘটে গেছে। আমরা জানি যেটা আমাদের বায়ুমণ্ডলে কিছু কিছু রেয়ার গ্যাস নেই, অর্থাৎ যেগুলো আমরা বলে থাকি যে নিষ্ক্রিয় গ্যাস, সেগুলো কিন্তু খুব কম রয়েছে। কারণ আমরা জানি যে যখন যে গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার পড়ার সময় আমরা গ্যাসের ক্ষেত্রে যে তার আরএমএস ভেলোসিটিটা বের করেছিলাম 3RT/m। তো সেক্ষেত্রে আমরা যে বেগটা পাবো কোনো গ্যাসের ক্ষেত্রে সেটা জানি যে আমরা তাপমাত্রার উপর নির্ভর করবে।
তো পৃথিবী যখন উত্তপ্ত ছিল, পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডলের উষ্ণতাও যখন বেশি ছিল এবং সেই টেম্পারেচারটা এত ছিল যে পৃথিবী পৃষ্ঠের যে মুক্তিবেগের থেকে সেই বস্তুগুলোর বেগ বেশি হয়ে গিয়েছিল। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের যে রাশিমালাটা 2gr, এই যে গতিবেগের থেকে যদি এই গতিবেগটা বেশি ছিল CRMS, অর্থাৎ কোনো গ্যাসের অণুগুলোর যে গতিবেগ সেটা যদি বেশি হয়ে থেকে থাকে তবে সেই গ্যাসটা কিন্তু আমরা সেই পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা তাদেরকে পাবো না। আমরা দেখতে পাচ্ছি এই সূত্রে কি রয়েছে, m রয়েছে আণবিক ভর। আণবিক ভর যার কম, যে সমস্ত গ্যাসগুলোর আণবিক ভর কম হবে তারা কিন্তু তাদের আরএমএস বেগ বেশি হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি হালকা গ্যাসগুলো, বিশেষ করে হিলিয়াম, হাইড্রোজেন, এই সমস্ত গ্যাসগুলো, হালকা গ্যাসগুলো যখন পৃথিবীর তাপমাত্রা খুব বেশি ছিল তো পৃথিবীর পৃষ্ঠ থেকে তারা কিন্তু দূরের দিকে তারা চলে গেছে। সেই জন্য আমরা কিছু কিছু গ্যাসগুলোকে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে দেখি না। তো আমরা আজকে এই এসকেপ ভেলোসিটিটা আলোচনা করলাম। তো এটার উপর বেস করে তোমরা সমস্ত প্রশ্নগুলোকে দেখে রাখবে।